আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা টেক কোশ্চেন্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানবো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে এটি যে আমরা আগে জানতাম বাক্যের মধ্যে নো বা নট থাকলে সেই বাক্যটি হচ্ছে নাবোধক। তো এখানে খেয়াল করে দেখবো যে নো বা নট ছাড়াও আরো বেশ কিছু শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা সেই বাক্যগুলিকে নাবোধক বাক্য বলবো। তো কোন শব্দগুলো থাকতে পারে? একটা নেভার আছে, হার্ডলি, স্ক্যারসলি, রেয়ারলি, সেলডম, বেয়ারলি, ইয়েট, ফিউ, লিটল, নোবডি, নাথিং, নো ওয়ান, নান। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা ওই বাক্যটিকে নাবোধক ধরবো। আর তখন আমরা ট্যাগটা করবো কি? ট্যাগটি করবো আমরা হাবোধক। আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল লেখা আছে শি নেভার টেলস আ লাই। নেভার থাকার কারণে যেহেতু স্টেটমেন্টই নাবোধক তাই আমরা এখানে ট্যাগটা হাবোধক করবো। আর এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আমরা ভার্বের শেষে এস দেখতেছি, তার মানে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাস। আর প্রোনাউন হিসেবে শি আছে, আমরা সাবজেক্ট হিসেবে শি আছে, এটাকে আমরা ব্যবহার করবো যেহেতু এটা প্রোনাউন একটা। তাহলে কমা দিয়ে আমরা ব্যবহার করেছি ডাস শি। আমাদের এক্সাম্পল 2 হচ্ছে নোবডি বিলিভস হিম। এখানে নোবডি আছে। এখানে একটা বিষয় আমাদের জানতে হবে যে যদি কোনো বাক্যের মধ্যে বডি যুক্ত কোনো শব্দ থাকে বা ওয়ান যুক্ত কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা তার প্রোনাউন হিসাবে এই রুলসটা আসবে আমাদের দে ব্যবহার করব। আর এখানে কোনো সাহায্যকারী ভার্ব না থাকার কারণে আমরা দেখতেছি যে ভার্বের শেষে এস বা ইয়ে আছে, তাহলে আমাদের ব্যবহার করা উচিত ছিল ডাস। কিন্তু আমরা জানি যে দের সাথে কখনো ডাস ব্যবহার হয় না, তাই আমরা এই আনসারটা লিখবো ডু দে। যেহেতু এটা হাবোধক ট্যাগ তাই এন অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করিনি। তো রুলস নাম্বার 1 যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আবারও দেখবো। রুলস 1 আমরা লিখছি দেখি কোনো প্লুরাল নাউন যদি ভার্বের সাবজেক্ট হিসেবে থাকে, যে কোনো প্লুরাল নাউন যদি ভার্বের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করবো দেই। আর ব্যক্তি ছাড়া অন্য যে কোনো সিঙ্গুলার নাউন যদি ভার্বের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা সবসময়ের জন্য ব্যবহার করব ইট। তো আমরা এটার উপরে এক্সাম্পল দেখি। এক্সাম্পল একটা হচ্ছে ফিশেস কান সুইম। ফিশেস, অনেক মাছের কথা বলা হচ্ছে, কান একটা মোডাল অক্সিলারি। বাক্যটি যেহেতু হাবোধক তাই একটা আমরা নাবোধক করব। ক্যানের নেগেটিভ ফর্ম আছে কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি। আর ফিশের প্রোনাউন হিসেবে আমরা যেহেতু ব্যবহার করব দে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কান্ট দে। দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এটি হাবোধক বাক্য, ট্যাগ আমরা নাবোধক করব। ইজ যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে তার মানে সাবজেক্টিভ সিঙ্গুলার, এবং বলছি যে ব্যক্তি ছাড়া অন্য যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে তার জন্য আমরা ব্যবহার করব ইট। তাহলে ইজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ইজেন্ট, আর এর জন্য আমরা ব্যবহার করছি ইট। আমরা আরেকটা রুলস এখানে দেখি, রুলস নাম্বার 2। দেয়ার যুক্ত সেন্টেন্সে দেয়ারকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয়। দেয়ার সাবজেক্টের জায়গায় থাকে যখন, তখন দেয়ারকে আমরা সাবজেক্ট হিসাবে এখানে ব্যবহার করব। এক্সাম্পলটা যদি দেখি, দেয়ার ইজ সামথিং রং উইথ হার। তো এখানে দেয়ার বাক্যের শুরুতেই আছে, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো ট্যাগ কোশ্চেনে। আর বাক্যটি যেহেতু হাবোধক ট্যাগটা নাবোধক করবো, তাহলে ইজ এর নেগেটিভ ফর্ম আছে ইজেন্ট আর দেয়ার, এবং শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। ওকে, আশা করি যে এই 3টা রুলস আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এবং এই টাইপের যদি কোনো প্রশ্ন আছে আমরা সহজেই সমাধান করতে পারবো। থ্যাংক ইউ। কোশ্চেনের আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু রুলস নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের 3 নম্বর যে রুলসটি আছে সেই রুলসটি হচ্ছে বডি বা ওয়ান যুক্ত শব্দ, যেমন এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, নান। এই শব্দগুলি যদি কখনো কোনো ভার্বের সাবজেক্ট হয় তাহলে আমরা তার প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। এক্সাম্পল একটু খেয়াল করে দেখি। এক্সাম্পল লিখছি এভরিবডি লাইকস হিম। দ্বিতীয় এক্সাম্পল লিখছি নোবডি বিলিভস হিম। তো এখানে এভরিবডি প্রোনাউন হিসেবেও আমরা দে ব্যবহার করব, নোবডি প্রোনাউন হিসেবেও দে ব্যবহার করব। আর এই বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা যদি মূল ভার্বটি খেয়াল করে দেখি দেখবো যে ভার্বের সাথে এস বা ইএস আছে। এস বা ইএস থাকলে আমরা কি করি? সাহায্যকারী ভার্ব হিসেবে ডাস নিয়ে আসি। তবে এই ক্ষেত্রে একটা রুলস আমাদের স্মরণ রাখতে হবে, যেহেতু এদের প্রোনাউনগুলো আমরা দে ব্যবহার করছি আর আমরা জানি যে দের সাথে কখনোই ডাস বসে না, তাই আমরা এই বাক্যে এসিএস থাকা সত্ত্বেও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিয়ে আসবো। তো আমরা প্রথমটা যদি সলভ করি তাহলে আমরা ফুল স্টপের জায়গায় কমা দিয়ে দিব, এবং বাক্যটি যেহেতু হাবোধক তাই একটা করবো নাবোধক ডন্ট, আর এভরিবডির জন্য আমরা দে ব্যবহার করবো। তাহলে আমাদের আনসার হচ্ছে ডন্ট দে। দ্বিতীয় যে এক্সাম্পল আছে নোবডি, যেহেতু নোবডি থাকার কারণে বাক্যটি নাবোধক তাই আমরা একটা করবো হাবোধক। তাহলে আমরা এটা জাস্ট করবো ডু দে। আচ্ছা, 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে থিং যুক্ত শব্দ। থিং যুক্ত শব্দ কোনগুলা? যেমন আছে এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং। কোনো ভার্বের যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। তো এক্সাম্পল দেখি আমরা।
নাথিং ক্যান হ্যাপেন, বাক্যটি যেহেতু নাবোধক, নাথিং থাকার কারণে নাবোধক বাক্য, তাই আমরা ট্যাগটি করব হাবোধক। তাহলে এটার আনসার আমরা জাস্ট লিখবো কান ইট, নাথিং এর জন্য আমরা ইট ব্যবহার করেছি। ওকে, আমাদের 5 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেনে অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স আসে, তো এখানে আমরা 3টা রুলস একসঙ্গেই পড়বো। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা ট্যাগ কোশ্চেনে আমরা বসাই দেব শুধু ওন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ওন্ট ইউ ব্যবহার করব। আর ডন্ট বা নেভার দ্বারা যদি শুরু হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করব। আর যদি লেটস দ্বারা শুরু হয়, তাহলে আমরা তার জন্য শ্যাল উই ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দেখি, দেখবো ওপেন দ্য ডোর, মূল ভার্ব দিয়ে শুরু হয়ে গেছে, আমরা জাস্ট ট্যাগ ইউজ করব কি ওন্ট ইউ, জাস্ট ওন্ট ইউ। ওকে, ডোন্ট টেল আ লাই, ডন্ট বা নেভার দিয়ে শুরু হলে বলছিলাম উইল ইউ ব্যবহার করবো, জাস্ট এখানে আমরা উইল ইউ ব্যবহার করে দেব। আর 3 নাম্বার যে এক্সাম্পল আছে, লেটস দ্বারা শুরু হলে বাক্য আমরা ব্যবহার করবো কি শ্যাল উই। আশা করি এই 3টা রুলস নিয়ে আর কখনোই কনফিউশন হবে না, এবং এই টাইপের যে কোনো এক্সারসাইজ যদি আমরা দিই বা পরীক্ষার মধ্যে আসে, তাহলে আমরা এটা সলভ করতে পারবো। থ্যাংক ইউ। ট্যাগ কোশ্চেনের আরো বেশ কিছু রুলস সম্পর্কে জানবো। তো আমাদের 6 নাম্বার যে রুলসটি হচ্ছে, যদি মূল বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হয়, তবে ট্যাগ কোশ্চেনটি প্রধান বাক্য অনুযায়ী গঠন করতে হয়। অর্থাৎ আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তো আমরা প্রিন্সিপাল ক্লোজকে নির্ভর করে, প্রিন্সিপাল ক্লোজের উপর ভিত্তি করে আমরা ট্যাগটি করব। তো একটু যদি আমরা উদাহরণ দেখি, তাহলে দেখবো এক্সাম্পলটা ছিল ইট ইজ স্যাড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ইট ইজ স্যাড, এটা আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন বাক্য, তো বা এটি আছে আমাদের প্রধান বাক্য। আমরা ট্যাগটা করব ইট ইজ স্যাড এর উপর ভিত্তি করে, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা অনুযায়ী আমরা করব না। তো এই বাক্যে যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব আছে ইজ, বাক্যটি হাবোধক না থাকার কারণে আমরা ট্যাগটি করব নাবোধক। ইজ এর নাবোধক ফর্ম আছে ইজেন্ট, আর সাবজেক্ট ইট আছে, তাহলে আমরা ওখানেও ইটে ব্যবহার করব। তাহলে আমরা এটা ব্যবহার করলাম ইজেন্ট ইট। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস হচ্ছে এই রুলস নাম্বার 7। এখানে আমরা বেশ কিছু কন্ট্রাকশন পাবো। তো বাক্যে অক্সিলারি সংক্ষিপ্ত আকারে থাকতে পারে। তো সংক্ষিপ্ত আকারে থাকলে সেটার পূর্ণ রূপটা আগে আমাদের নির্ণয় করতে হবে, তারপরে অক্সিলারিটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে আমি লিখছি যে কখনো কখনো দেখবো যে আমাদের অ্যাপোস্ট্রফি ডি দেওয়া থাকবে সাবজেক্টের পর, তখন বুঝতে হবে ওই ডিটা কি। যদি আমরা অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্ব 1 দেখি, তাহলে ওই অ্যাপোস্ট্রফি ডিটা হচ্ছে উড। আবার যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 থাকে, তাহলে বুঝতে হবে ওই ডিটা হচ্ছে হ্যাড। এবং অ্যাপোস্ট্রফি দিয়ে যদি ভিই থাকে সাবজেক্টে পরে, তাহলে বুঝতে হবে ওই ভিইটা হচ্ছে হ্যাভ। আবার যদি অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল থাকে, তাহলে বুঝতে হবে ওই ডবল এলটা হচ্ছে উইল। এবং অ্যাপোস্ট্রফি দিয়ে এস যদি থাকে তাহলে, এবং তারপর যদি ভার্ব 3 থাকে, তাহলে বুঝতে হবে ওটি হচ্ছে হ্যাজ। তাছাড়াও যদি অন্য কোনো ক্ষেত্রে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে এবং সেক্ষেত্রে যদি ভার্ব 3 না থাকে, তাহলে ওই অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে ইজ। আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি এবং অ্যাপ্লাই করার চেষ্টা করি। দ্য হিট হেল্প মি, এখানে অ্যাপোস্ট্রফি ডি সাবজেক্টের সাথে আছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এই ডিটা হচ্ছে উড। তাহলে এটা বাক্য যেহেতু হাবোধক, নাবোধক করতে গেলে আমরা এটা করব উডেন্ট হি, উডেন্ট হি। গুড। ওকে, আইড হেল্পড হিম, এখানে হেল্পড ভার্ব 3 আছে, তাহলে বুঝতে হবে এই অ্যাপোস্ট্রফি ডিটা হচ্ছে হ্যাড। বাক্যটি হাবোধক হওয়ার কারণে ট্যাগটি নাবোধক করব। তাহলে আমরা নাবোধক হচ্ছে কি, হ্যাড এর নাবোধক হচ্ছে হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই, হ্যাডেন্ট আই। ওকে, they've done the work, অ্যাপোস্ট্রফি ভি আছে, তাহলে বুঝতে হবে এটা হ্যাভ। তাহলে হ্যাভ এর নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাভেন্ট, আর দে আর সাবজেক্ট আকার আছে, তাহলে ওখানে আমরা সাবজেক্ট ইউজ করবো এটাই। তাহলে এটা হচ্ছে হ্যাভেন্ট দে। তারপর হচ্ছে আইল গো দেয়ার, অ্যাপোস্ট্রফি এল ডবল এল, এটা আমরা বলছিলাম উইল। আর বাক্যটি হাবোধক, তো ট্যাগটি নাবোধক করতে গেলে আমরা জানি উইল নটের হচ্ছে ওন্ট, ওন্ট আই। হিজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস এর পরে ডান ভার্ব 3 আছে, তাহলে বুঝতে হবে এই অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে হ্যাজ। তাই আমরা বাক্যটি হাবোধক হওয়ার কারণে ট্যাগটি নাবোধক করছি। নাবোধক করতে গেলে হ্যাজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাজেন্ট, তাহলে এটা আমরা ইউজ করলাম হ্যাজেন্ট হি। হি ইজ আ স্টুডেন্ট, অ্যাপোস্ট্রফি এস, আমি বলছি যে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া অন্য কোনো কিছু থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি এসটি হচ্ছে ইজ। তাহলে বাক্যটি যদি হাবোধক হয়ে থাকে, ট্যাগটি নাবোধক, তাহলে এটা আমরা ইউজ করব কি, ইজ এর নাবোধক ফর্ম হচ্ছে ইজেন্ট, ইজেন্ট হি।
তো যেই রুলসগুলো আলোচনা করা হয়েছে এই রুলসগুলো যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমি এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে এইখানে পরীক্ষা যদি 5 মার্কস থেকে আমরা 5 পাবো। আশা করি এই রুলসগুলো সবার কাছে সহজ হবে। আর বারবার এক্সারসাইজের মাধ্যমে আমরা আবারও চেষ্টা করবো এগুলোকে সহজ করার জন্য। থ্যাংক ইউ।